ইলেকশন এগিয়ে আসছে। প্রতীক বেরোবে দিন দুয়েকের মাঝে। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে। ব্যস্ত সময় কাটছে হামজার। জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে। সকাল 10টা। বাড়ির মেয়েরা রান্না শেষ করল। পুরুষগুলো জাগেনি তখনও। শাহানা বিরক্ত হয়ে বললেন, এই যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠল নাকি। রিমি দুটো নোংরা প্লেট সিঙ্কে রেখে বলল, শ্বশুর আব্বা এমনিতেও এখন উঠবে না আম্মা, আমি ওনাকে ডেকে আসি। সকাল সকাল ডাকতে বলেছিল, 10টা বেজে গেছে। রিমি বের হবার সময় তরু ঢুকল রান্নাঘরে। শাহানা তরুকে জিজ্ঞেস করলেন, জয় উঠছে? তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানালার পর্দা ঠেলে কাঁচ সরিয়ে দিল। হামজা উপুর হয়ে শুয়েছিল। হামজা চোখ মুখ কুচকে অভিযোগের সুরে বলল, কি করছো রিমি, পর্দা টেনে দাও। ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয় তা কি জানে এরা? নিজের মনেই আওড়াল রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশিই লোকটার। অথচ রিমির লোকটাকে একটুও ভয় করে না, সংকোচ হয় না, খারাপ লাগে না। দাড়ি গোফ বেড়েছে লোকটার। নিজের যত্নে গাফিলতি করছে ব্যস্ততায়। 3/4 প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে? ছোট যুবকের মতো লাগছে। রিমি একটু দুষ্টুমি করে ডাকল, নেতাবাবু, আপনার নির্বাচন তো ফুরিয়ে নেল, উঠুন জলদি, আমার আর মেয়রের বউ হওয়া হলো না। চোখ খুলে তাকালো হামজা। চোখের কোণে লালচে হয়ে আছে। হামজা হাসি মুখে জবাব দিল, তুমি খুব ক্ষমতালোভী বউ, আমার লোভ নেই তোমার, আছে আমার নেতাগিরির লোভ, আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসল হামজার উরুর উপর। অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরল হামজার। এরপর কানের কাছে মুখ নিয়ে রিমি দৃপ্ত গলায় উত্তর দিল, ঠিক ধরেছেন, ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপ ভাইদের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি। পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি। আব্বু উপজেলা চেয়ারম্যান। তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি। বউ হয়ে এলাম যার ঘরে, তার কথায় যদি এরিয়া না কাঁপে, ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে? যখন এসেছি আপনার হয়ে, তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, সাথে আমার পদবীরও, এই আশাই তো প্রতিটা বেলা গুনছি। নয়তো সেদিন আপনিই কেন? কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে। আব্বুর বয়স যাচ্ছে, চাচা রিটায়ার নিয়েছে নিজে থেকেই। কার ক্ষমতায় বুক ফোলাবো আমি? আপনার, নেতাবাবু। হামজা প্রসঙ্গ পাল্টে গম্ভীরভাবে বলল, তোমাকে সব সময় শাড়ি পরতে বলেছি না? রিমি উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টি-শার্ট কুড়িয়ে নিল। হামজা ব্যস্ত হয়ে বলল, একটা পাঞ্জাবি বের করে দাও, তাড়াতাড়ি বেরোতে হবে। জয় উঠেছে নাকি? জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না। রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যেস আছে যেহেতু, ওই অবস্থায় কবির বা লিমন ওকে ধরে কোনো মতো রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায়। হামজার চোখে পড়া যাবে না। তরু রুমে ঢুকল। রুমটা অন্ধকার হয়ে আছে। না ডেকে আগেই আলো জ্বালালে এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে একটা। লুঙ্গি পরনে, আর শার্টটা পরে আছে দরজার ডান পাশে ঝুড়ির ওপর, সেখানে ঝুলছে সেটা। হাতঘড়ি এখনও হাতেই, ওয়ালেট নিশ্চয়ই পকেটই। তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসল। আলগোছে হাতঘড়িটা খুলল, পকেট থেকে ওয়ালেট বের করল। নাকে দুর্গন্ধ এসে ঠেকছে জয়ের মুখ থেকে। পুরো ঘরেও একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজল, পেল বেডসাইড টেবিলের একপাশে, বাঁকা হয়ে পড়ে আছে। তরু আলতো করে ডাকল, জয় ভাইয়া, শুনছেন? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাই। জয়? জয় চোখ বুজেই উঠে বসল। সে খসখসে গলায় বলল, এক কাপ কড়া করে চা বা ব্ল্যাক কফি আন, শালার হ্যাংওভার কাটছেই না। জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরুর। সব সময় আদেশ, ধমক, ভয়ের উপর রাখে। জয়ের আচরণ খিটখিটে। তরু জয়ের চেয়ে বেশ ছোট। হামজার খালার মেয়ে তরু। জয় সে হিসাবে তরুর খালার ননদের ছেলে। জয়ের যে দায়িত্বশীল একটা লুকানো আচরণ প্রকাশ পায় তরুর ওপর, সেটা তরু দেখেছে কেবল বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনে, ডেকে হাতে দেয়। তরুর মন খারাপ থাকলে জয় কাছে ডাকে, ধমকে জিজ্ঞেস করে, মুখ থুবড়ে আছিস কেন, জামাই মরছে? এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো তাঁতের শাড়ি এনেছিল সাথে করে। একটা রিমিকে দিয়েছে, আরেকটা তরুর। তরুর ঝুমকো দুল খুব পছন্দের, সাথে দুজোড়া কালচে রঙা দুলও ছিল।
মাথা ব্যথা করলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মধ্যেই অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকুও তার। কোনোদিন ভুল করে বসেনি জয়, ভুল হবার আগেই ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে। অসুখের ঘোরেই কখনো কখনো ঘর ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে। তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কিনা ভাবলেই একটা শিহরণ ছড়িয়ে যায় দেহ মনে। জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকল। বালিশে হেলান দিয়ে পা টান করে বসে আছে তুলি। জয়কে দেখেও দেখল না। জয় বিছানায় বসে কম্বলটা মেঝেতে ফেলে দিয়ে জিজ্ঞেস করল, রাতে খেয়েছিস? তুলি মুখ ফিরিয়ে গম্ভীর গলায় বলল, তা জেনে তোর কি, এখন যা, কথা বলতে ইচ্ছে করছে না। তুলির গম্ভীর চেহারা। জয় তেড়ামি করে উত্তর দিল, কি আশ্চর্য আশা তোর, তুই বললি আর জয় তা মেনে চলে গেল? ইচ্ছে থাকলেও যাব না, কারণ তুই যেতে বলছিস। তুলি এবার বিরক্ত হয়ে বলল, এখন তেড়ামি না করে যা তো জয় রুম থেকে, ভালো লাগছে না। জয় এবার খোঁচা দিয়ে বলল, আর তো কারো ভাতারুর সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতো নেমনে ড্যাং ড্যাং করে বাপের বাড়ি এসে ছ্যাঁচাড়ার মতো পড়ে থাকে না তারা। বিছানার ওপর থেকে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তুলি। তুলি চেঁচিয়ে বলল, আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি? তুইও তো বাপের সম্পত্তি ফেলে এসে মামার বাড়ি পড়ে আছিস ছ্যাঁচড়ার মতো। জয় তাচ্ছিল্য ভরে হাসল, আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়াকামড়ি করে অসহায় হয়ে এসে উঠছি? বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরেও তোর বাপের এই ছোট লোক মার্কা ভাঙাচোড়া বাড়িতে এসে পড়ে আছি। তোর বাপ মা এমনি আমারে পীর পুজে কেন সিস্টার? আমি মরলে কোন বানেগা ক্রোড়পতি? তুলি দাঁত কিড়মিড় করে বলল, একটা লাথি মারি তোর ঘাড়ের ওপর, তার আগে বের হ আমার রুম থেকে, মন মেজাজ ভালো নেই এমনি। জয় শ্লেষ মেশানো গলায় বলল, তোর রুম? এটা তোর রুম কেমনে? সেই কবেই তো তোরে কাল্টি করছে মামা। তুলি করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। তুলি ধরা গলায় বলল, আমার ভালো লাগছে না জয়। জয় নিষ্পৃহভাবে জিজ্ঞেস করল, তো আমি কি করব? ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপল। তুলি কান্নায় ভেঙে পড়ে বলল, আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বলে, তুই যেখানে যাবি যা, মারা খা গিয়ে। আমার মেয়ে যাবে না তোর মতো খবিস মাগির সাথে। আমি সেই বাড়িতে কিভাবে আবার যাব জয়? জয়ের অভিব্যক্তির পরিবর্তন হল না। এদিক ওদিক তাকিয়ে জয় গম্ভীর গলায় জিজ্ঞেস করল, মামাকে বলেছিস? তুলি চোখ মুছে বলল, আব্বুকে কি বলবো, আরও চিন্তা করবে, সামনে ইলেকশন, এখন আমার ঝামেলা কি করে চাপাই তার উপর। জয় আবার প্রশ্ন করল, সাহেব জানে? তুলি উত্তর দিল, হামজা ভাই অল্প জানে। জয় সোজা তুলির চোখের দিকে তাকিয়ে বলল, কি চাইতেছিস তুই এখন? মাথা নিচু করল তুলি। তুলি ফগিয়ে উঠে বলল, আমি কি চাইব? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো, কিভাবে আছে কিচ্ছু জানি না। জয় বিরক্ত হয়ে ধমকে উঠল, এই থামা, প্যান প্যান না করে কাহিনী কি? সকাল সকাল তোর ক্যাঁও ক্যাঁও শুনতে আসি নাই ঘুম কামাই করে। তুলি সুন্দরী, শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ বোঝা যাচ্ছে। দেহের রং ফর্সা হওয়ার ফলে আঘাতগুলো আরও বেশি প্রকট। ফর্সা মুখের ওপর চোখের নিচের কালি খুব চোখে বিঁধছে। জয় এবার সত্যিই গম্ভীর হল। কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি। ও এখন আর কাঁদছে না। জয় তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না, না সান্ত্বনা দেবে, না নরম সুরে আদুরে কণ্ঠে বোঝাবে। তবু সকল দুঃখ শোনার দাবিদার সে। বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে জয়, আর হাঁটু দোলাচ্ছে। তুলি অনেকক্ষণ চুপ থেকে বলল, যা এখান থেকে। জয় সিগারেটে শেষ টান দিয়ে বলল, খেতে আয়। তুলি অনুনয় করে বলল, আমার এখন খিদে পায়নি, পরে খেয়ে নেব, তুই খেয়ে বের হ। জয় বের হয়ে যেতে যেতে শেষবারের মতো শাসিয়ে বলল, দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না, আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে। হামজা আর জয় বাড়ি থেকে বের হলো দুপুর 12টার দিকে। কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের ওপর। এই পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তায় হাঁটার সময় এক বয়স্ক মহিলা এগিয়ে এলো ওদের দিকে। দুজনে সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন চাচি? চাচি মলিন মুখে বললেন, ভালা আছি বাপ, তোমার আব্বায় যে কইছিল একখান বিধবা ভাতার কার্ড কইরা দিব, সকলে পাইছে, আমি খালি পাই নাই। জয়ের দিকে তাকালো হামজা। জয় রোদ চশমাটা খুলে একটু ঝুঁকে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে। ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই, আমি দিয়েছি সকলকে। কয়েকজনেরটা রয়ে গেছে, ওর মধ্যে আপনারটাও আছে। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন।
এগোতে এগোতে ছোট দুটো ছেলে হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকল দুজনকে। এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল, এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান, একটু বৃষ্টি হইলেই কাদা পানি প্যাক প্যাক করে। রাস্তার কাজ কবে ধরবা হামজা? হামজা আশ্বস্ত করে হেসে বলল, এই তো কাকা, নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়েই শুরু করব ইনশাল্লাহ। এলাকার মানুষ আগে আমার। আর এমনিতেও শীত নামানোর বৃষ্টি এসব। শীত এসে গেছে অলরেডি, এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয় মাস। গাড়িতে উঠে বসল দুজন। হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল। জয় আবদারের সুরে বলল, তুমি পেছনে যাও, আমি এখানে বসব। হামজা বিরক্ত হয়ে বলল, আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই এই জনমটা? তুই বড় হবি না এ জীবনে? জয় এক প্রকার জোর করেই সামনে বসে বলল, চান্স নাই ব্রো, কথা না বলে পেছনে যাও তো, রোদে গা পুড়তেছে আমার। গাড়ি চলছে মেইন রোড ঘেঁষে। হামজা একটু নিচু স্বরে জিজ্ঞেস করল, সেদিন তোদের গাড়ির কি হয়েছিল শুনলাম? জয় এবার গম্ভীর হল। কার জানি চুলকানি উঠছে মনে হয় আমায় নিয়ে, একটু মলম লাগানো দরকার, তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার। হামজা গাড়ির কাচ টেনে দিয়ে পরামর্শ দিল, বাবাকে আবার ডেকেছিল থানায়, এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি। মাথা ঝাঁকালো জয়। সে নাক সিটকে বলল, অসম্ভব, ওই পুলিশ শালাদের এক একটা মশার কয়েল টাইপ প্রশ্নে আমার মাথা 550 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়, হাঙ্গামা হবে আমি গেলে। হামজা মুখ শক্ত করল। সে দাঁত চেপে বলল, শুয়োরের বাচ্চা, মাইর খাবি, বলি সব সময় ঠান্ডা মাথা নিয়ে চলবি। রাজনীতি একটা কৌশলগত চক্র, সেখানে তোর এই ওভার টেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না, সাথে আমি তো রোজ ডুবছি। জয় ঝট করে হামজার দিকে তাকিয়ে বলল, আমার সামনে আমার বদনাম করতেছ তুমি? হামজা চট করে হেসে ফেলল, আমি তোর পেছনে। কবির হেসেই শালা। সিটে মাথা ঠেকালো জয়। চোখ বুজে আয়েশি ভঙ্গিতে জিজ্ঞেস করল, গন্তব্য কোথায় সাহেব? হামজা উত্তর দিল, মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি। জয় দেহটা এলিয়ে দিল সিটে। মাড়ির দাঁতের আগায় জিহ্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরালো পেছনে। জয় নিচু স্বরে বলল, ছেলে বড় হয়েছে ভাই, রাত হলেই ক্ষুধা লেগে যায় শরীরে, তোমরা একটা ব্যবস্থা করছো না? কবির জিহ্বা কামড়ে বলল, লজ্জা শরম কোন হকারের কাছে বেচে বাদাম খাইছেন ভাই? আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই? 12 থালায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবি তুমি? জয় হেসে বলল, লাইফটাকে এখনো চেস করান আছে, এত সকালে বলি হওয়া ঠিক না। হামজা সিগারেট ধরালো। সে সন্দেহের দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়ে বলল, তুই আসলে মেয়েবাজি শুরু করেছিস জয়? আমার বিশ্বাস হয় না। কবির হো হো করে হাসল হামজার নাটকে। জয় খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিজের ঠোঁটে গুজে অস্পষ্ট স্বরে বলল, গুজব ও সব, আমি একজন ভালো লোক। হামজা হুট করে জিজ্ঞেস করল, তরুর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করে গাড়ির কাঁচ তুলে এসি অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবড়া মারল জয়ের কাঁধে। হামজা কেশে উঠে বলল, মারার আরও বহু প্ল্যান আছে, এভাবে মারলে পাপ বেশি হবে তোর। জয় ভ্রু কুচকে বলল, তাই বলে তরুর দিকে নজর গেল তোমার? হামজা ধমক দিয়ে বলল, তুই আগে জানালার কাজ নামা, শ্বাস আটকে মরে যাব, ধোঁয়া জমে গেছে ভেতরে, ঠান্ডাও লাগছে। সিটে মাথা এলিয়ে দিল জয়। জয় হেসে বলল, মরলে লাভ সবচেয়ে বেশি আমার, এবার মেয়র পদ আমার কনফার্ম। তোমার পাশের জানালা খোলো, কবির এসি অফ কর। কবির আচমকা ব্রেক কষল। জয় নেমে দাঁড়াল। লম্বা শরীরে সাদা লুঙ্গি জয়ের। হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়াল। তাদের সামনে সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। মুস্তাকিন হালকা হেসে বলল, শীত ভালোই পড়ে গেল হবু মেয়র সাহেব, কি বলেন? মুস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে। হামজা একটু থমকে গিয়ে হাসল। মেয়র সম্বোধন করে কি অপমান করতে চাইছেন নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন, আসলেই বুঝতে চাপ পাচ্ছি। মুস্তাকিন মাথা নেড়ে বলল, হাসি মুখে যখন বলেছি শুভেচ্ছা বার্তাই ধরে নিন। রাস্তায় রাস্তায় পোস্টার সাটার কাজ শুরু হয়ে গেছে, শুভকামনা আপনার জন্য। হাত মেলালো দুজনে। হামজা হাতটা ছাড়িয়ে বুকে রাখল হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথে বয়ে আসেনি। মুস্তাকিন এবার সরাসরি প্রসঙ্গে এলো, হামজা সাহেব দেখুন, লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে। যদিও এসব কথার কথা, তবুও লোকেরা তো জোরালো সন্দেহ কেন আপনাদের উপর?
এ ব্যাপারে আগেও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এসে এখানেই ঠেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়াল। সে শান্ত গলায় আত্মপক্ষ সমর্থন করল। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলছেন বা একটু বাড়িয়ে জানি না, লোকের কতটা সন্দেহ আমাদের উপর তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায়। তবে ততটাও হবে না জানি, যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বাসে আমাকে। রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বী নই। মূলত যে জমি জমা সংক্রান্ত ব্যাপার ওই পরিবারে ঘটেছিল, তার বিচার আমি আর জয় করেছিলাম। সর্বশেষে সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমি সমস্যায় পড়ে বিক্রি করতেই পারে, ওরা আবার তা ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গেছিল। তবুও আমি আরও কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, যে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে? মাথা নাড়ল হামজা। সে পুনরায় বলল, যুক্তিতে মেলে আসলে। হামজা দীর্ঘশ্বাস ফেলে যোগ করল, কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি, লোকের চোখে এমনিই পড়ে গেছি। যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলে ছাড়ছে না। বোঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায় বহু। মুস্তাকিন রোদ চশমাটা চোখে আটল। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে। হামজা কথার মারপ্যাচে দারুণ দক্ষ এবং সুবিন্যস্ত কথার কৌশলে উস্তাদ। এত কম সময় এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাকিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চাইছেন? সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আপনাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না, সাথে আমার নিজেরই গা জ্বলছে। দ্রুত কথা সেরে নি। হামজা গম্ভীর হয়ে বলল, আমার চাচা শ্বশুর মানে সাবেক মেয়র সাহেব, এবার তাকে হারিয়েই আমাকে জিততে হবে। সে কোনো কালেই আমাকে ভালো চোখে দেখেনি, দেখছে না। মুস্তাকিন পাল্টা প্রশ্ন করল, তা কিসের ভিত্তিতে বলছেন? হামজা হাসল। সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজেই। এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে এসে মেরে দিতে দিতে বাঁচিয়ে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে, তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। মুস্তাকিন ভুরু কুচকে জিজ্ঞেস করল, আপনাদের গন্তব্য এখন কোথায়? হামজা উত্তর দিল, মেয়র সাহেবের সাথেই দেখা করতে যাচ্ছি। মুস্তাকিন কৌতুকী স্বরে জিজ্ঞেস করল, সেদিনের ঘটতে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি? সেই হিসেব চুকাতে যাচ্ছেন? হামজা হাসল নিঃশব্দে। তার তলোয়ারের মতো রাজকীয় অভিজাত গোফের সরু প্রান্ত পাক খেয়ে গেল হাসির দমকে। মুস্তাকিন আবারও বলল, আচ্ছা, পরে টরে একবার কার্যালয়ে আসুন। এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না, অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা, তবুও একটু আসুন সময় করে। চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে মুস্তাকিন রসিকতা মেশানো সতর্কবাণী দিল, গিয়ে আবার মেয়র সাহেবকে খুনটুন করে আসবেন না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট একটিশে করে হাসল। সে বাঁকা গলায় বলল, আমাদের আগে আপনিই দেখছি শিওর সেদিনের কাজটা মেয়র করেছে। খাড়া দুপুর, বাংলায় অগ্রহায়ণ মাস পড়ে গেছে। ঠান্ডা গরমের কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামল পরে। হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞেস করল, আমি কি যাব ভেতরে? জয় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ধমক দিল, আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছিস শালা, আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে? হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়াল। জয় খ্যাক খ্যাক করে উঠল, তোমার ফোন না ঘণ্টা, বালটা সারাদিন খালি বাজতেই থাকে। ঝন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। বসার রুমেই রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান ঝন্টু। বাজার করার লোক জানিয়ে গেল, বসুন আপনারা, বাবু আসতেছে। জয় বসার ঘরে ঢুকে চারপাশ দেখে নিয়ে টিপ্পনি কাটল, যা পারে না তা মারাতে হবে কেন? ভদ্র বাংলার পেছন মারছে। হামজা শক্ত মুখে টাকিয়ে শাসালো, তোর খাপ ছাড়া মুখে লাগাম দে জয়, নয়তো একটা থাপ্পড় মারব, দুটো দাঁত পড়ে যাবে সামনের পাটি থেকে। জয় একটুও না দমে বলল, ব্যাপার না, তবে তাতে তোমার হাজারখানেক ভোট কমবে এবার। হামজা ভ্রু কুচকে জিজ্ঞেস করল, তুই একাই 1000 ভোট মারবি? জয় ঠাট্টা করে বলল, আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করো না এত ছোট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি, আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। হামজা হতাশ হয়ে বলল, বড় ভাই আমি তোর। জয় অবাক হওয়ার ভান করল, আহ, জানতামই না। আগে বলেননি কেন সাহেব? আপনি আমার ভাই, অথচ পরিচয়ই ছিল না। এই সুখ আমি সইব কেমনে? ঝন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব স্বাভাবিক আপ্যায়নের সুরে জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলেই বলল,
চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না মেয়র কাকা। দুপুরের ভোজে কি আছে সেটা বলুন। মেয়র সাহেব হাসলেন। খারাপ নেই, পছন্দ হবে তোমাদের, খেলে তো ভালোই, এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চায়? হামজা গম্ভীর হয়ে আলোচনায় ফিরল। আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়েই যাব, এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। মেয়র বললেন, শুরু করো। হামজা সরাসরি প্রস্তাব দিল, আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছে এবার, জানেন তো? মেয়র হেসে ফেললেন। কেন, ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবারে ভোট পড়বে না? হামজা আত্মবিশ্বাসের সাথে হাসল। ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি, হাঙ্গামার সাথে পরিচিত না হয়েই, বেশি দিন বরং ঝামেলা না হলেই খুব মিস করি জয় হাঙ্গামাকে। তো এভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে? হামজা বিদ্রুপের সুরে হাসল। অনুরোধ করছি? কাকা, আমি শুধু ছাত্রলীগ করে যে জনতার ফেম জুটিয়েছি, আপনি 5 বছর মেয়র থেকে কেন আরও 10 বছর সময় নিলেও তার একাংশ নিজের করতে পারবেন না। মেয়র বললেন, আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছো তাহলে? তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে চাও? হামজা নাড়ল। উহু, তাহলে সেই জিতকে জেতা বলা চলবে নাকি? আমি শুধু আপনাকে বসতে বলছি। মেয়র সাহেব নাটকীয় সুরে বললেন, তুমি বললে আমি বসে গেলাম, ভয় পেয়েছি খুব তোমাকে, জামাই আব্বা। হামজা স্বাভাবিক স্বরেই জবাব দিল, কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি, ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন, বুঝলে আপনি আপনা থেকেই বসে যাবেন অবশ্য। মেয়র কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি বুঝব আমি? হামজা রহস্যময় হাসি দিয়ে বলল, কত কিছুই তো রয়ে গেছে বোঝার। মেয়র সাহেব এবার কিছুটা কঠোর হলেন। এমন কি বোঝার রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না, ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকেই ড্যামেজ করে বাপ। হামজা হাসি মুখে চূড়ান্ত হুমকিটা দিল, আপনি বসে না গেলে বিশাল তামাশা খাড়া হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। আমি চাইছি আপনি বসে যান, এটুকুই যথেষ্ট। আমি আপনাকে আর নির্বাচন করতে দেব না, ব্যাস। স্বাভাবিকভাবে জানতে চাইলেন মেয়র সাহেব। না চাওয়ার কারণ? হামজা চুপচাপ কিছুক্ষণ মেঝের দিকে চেয়ে থেকে ঠোঁট কামড়াল। এরপর সে শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিষতে। এতে উদ্দেশ্যটা কি? আপনি ডেকে আপনিই কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। ছ্যাঃ, 1000 বছর পুরনো টেকনিক। এজন্য আমি বলি, রাজনীতি তরুণদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষের এসব মারপ্যাচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মজতে আমি লজ্জা পেয়েছি জানেন। আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব শুধু চেয়ে রইলেন হামজার দিকে সূচালো চোখে। হামজা সোজা হয়ে বসে জিজ্ঞেস করল, কেন মারতে চেয়েছেন জয়কে? মেয়র সাহেব দাঁত চেপে চাপা স্বরে বললেন, জয় নিঃসন্দেহে ছাত্রনেতা হিসাবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আর অজানা না আমার। তবুও কোনোদিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপট করে বেড়াচ্ছ, বেড়াও, একাই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কি করল? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে তাতেও দোষ দিচ্ছি না, বেটা ছেলে মানুষ করতেই পারে। কিন্তু আমার ডাক পড়ল দুদিন পিবিআই ডিপার্টমেন্টে, বাড়িতে তল্লাশি চলল উল্টে পাল্টে। মেয়র সাহেব এবার বেশ বিক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছ দুই ভাই, আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দিই কি করে? এখন আবার এসেছ হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে। বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনা বোধ তোমার। তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না হামজা? হামজাও ঝন্টু সাহেবের এই শীতল দাপুটে আচরণে বেশ মজা পাচ্ছে। এই দাবার চালের মতো পলিটিক্যাল ট্রিক্স তার বেশ লাগে। হামজা কিছুক্ষণ চুপ থেকে ধীর স্থিরভাবে বলল, জয় এসব করেছে তা কোন ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাটক্যাটে হেসে উঠলেন, আবার ভিত্তি খুঁজছে ছেলে, দেখো কাণ্ড। হামজা গলার স্বর শক্ত করে জানালো, জয় এসব করেনি। মেয়র ব্যঙ্গ করে বললেন, তা না হয় প্রশাসন জানে, তুমি তো জানি জয় করেছে। হামজা এবার বেশ জোর দিয়ে বলল, প্রশাসন যা জানে
আপনার আমারও তাই জানার, কারণ সত্যিটা তাই। দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারে না, ওরও তো একটা ক্লান্তি আছে অপরাধ করে। কালুও করতে পারে কাজটা, রাজনের লোকেরা করতে পারে। দিনাজপুরে যে একটা শীর্ষ সন্ত্রাস সাম্রাজ্য গড়ে তাতে বাদশাহী করছে, তা ভুলে যাচ্ছেন আপনি কাকা? মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত, শীতল, ধূর্ত নেতাকর্মী হামজা, বিচলিত হবার লক্ষণ নেই তার চেহারায়। মেয়র সাহেব এবার চাল চললেন। রাজন নাও করতে পারে, তুমিও করতে পারো, বেটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজছিলে না, ভিত্তি দেই তোমাকে। ধরো যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোনো কারণে, আর এখন তার দায় আমার ওপর চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছো। দুটো নিশানা, একটা তীর। হতে পারে নাকি এরকম? আমাকে বসিয়ে মেয়র হবে পাটোয়ারি পরিবারের কেউ, এটাই তো বলতে এসেছো। যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পোড়া হলো না, তীর লাগলো না আমার গায়ে, তোমরা 3 বাপ বেটাই জন্মের ফাঁসিতে ফেসে গেছো, আর বাড়ি চলে এসেছে বাড়ির ছেলে দুটো। কথা শেষ করে সোফায় গা এলিয়ে বসলেন ঝন্টু সাহেব। হামজা ডানে বায়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, বেশি বুঝছেন আপনি কাকা। জয় কিছুই করেনি। আমি যা কামিয়েছি এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজালভাবে। তবে এত তাড়াতাড়ি লাফ দিয়ে কলা খাওয়ার বান্দা আমি নই। মোরওভার, এবার নির্বাচন করছেন না আপনি, সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি অথবা আমার জোর। হতে পারে সেই জোরের জেরে শুধুই আমার ইচ্ছে। আপনার শাস্তি এই যে প্রতীক বের হওয়ার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনো রকম ব্যালট পেপার থাকবে না। আপনি যা করেছেন তা তো ভারী পড়বে আপনার ওপর। মেয়র তাচ্ছিল্য করে বললেন, ও তুমি চিন্তা করো না বাপ, আমি ভার বয়ে নেব। জয় এতক্ষণে শব্দ করে হেসে উঠল। সে বাঁকা চোখে চেয়ে বলল, একটু বেশিই ভার কাতা, আপনার শক্তিতে নাও কুলাতে পারে। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল, মেরুদণ্ডের হাড় গুঁড়ো হয়ে যাওয়ার চান্সও আছে। মেয়র কড়া চোখে তাকালেন, তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যেই ঘোরাতে ঘোরাতে মোক্ষম চালটি দিল। আপনার ইট বালুর বিশাল ব্যবসা আছে না, কার নামে যেন চলে? আপনার বউ, থুক চাচির নামে, নাকি মেয়ে ঝিরি এন্টারপ্রাইজ? ঝিরি কার নাম কাকা? মেয়র সাহেব ভ্রু কুচকালেন। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে মেয়রের চোখের সামনে ধরল। সেখানে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাঁপির সাথে তোলা এক ভিডিও। কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল অন্যদিকে। গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পেছনের দৃশ্যের শ্যুট করা ভিডিও ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণ এই গাড়ির সামনে ছিল তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গিয়েছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে, সেদিন যখন সে কবিরের ভ্যাটক্যানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল। ঝন্টু সাহেবের মুখভঙ্গিমা দেখে বোঝা গেল না তিনি কি করবেন। খুব খাঁটি রাজনীতিবিদ, বহু বছরের চলাচলেই পথে তার। দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেরটাই হামজার শ্বশুরবাড়ি। জয় একটু খোঁচা মেরে বলল, যাও শ্বশুরবাড়ি, মধুর হাঁড়ি ভেঙে পেট ফুলিয়ে এসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে তা বলছি না, গিলবে, গিলে পেট ফোলাবে। তোমাদেরই তো দিন, আমরা বাল সিঙ্গেল মানুষ, না আছে বউ না শ্বশুরবাড়ি। হামজার দাঁত মুখ খিচিয়ে কনুই দিয়ে জয়ের গলা আঁকড়ে ধরল। রাস্তার মাঝেই দুজনের কুস্তি বেঁধে গেল একচোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপাতে লাগল। জয় হাঁপাতে হাঁপাতে বলল, তোমার ওই পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহু ব্যথায় না হোক বিরক্তিতেই বেরিয়ে আসবে। এই গায়ে ডিওডোরেন্ট কিছু মারো না, ছ্যা কি গন্ধ, ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল, রাস্তার ওপরেই। জয় এক ঝাড়ে দৌড় দিল, সাথে গালাগাল দিচ্ছে সমানে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে জয় বলল, তুমি থানায় না কোথায় যাবে যাও, আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব, রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। হামজা বিরক্তি নিয়ে বলল, ভালো হ। জয় পাল্টা জবাব দিল, আলগা জ্ঞান দিতে আসবে না, কানে ব্যথা হয় আমার। সকাল 7টার বাস।
আমজাদ সাহেব রাবেয়া ও উন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন। আমজাদ সাহেবের সিটটা আলাদা, কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটি মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়িয়ে বলল, আব্বু, তুমি আম্মার পাশে বসো, আমি ওই আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে নিচু স্বরে বললেন, অসুবিধে হলে ডাকিস। অন্তিকের আশার ছিল আজ বাপের সাথে, অথচ এসেছে অন্তু। জোয়ান চাচাতো ভাইয়েরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে, আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে ও পাশ থেকে সাফ জানিয়ে দিয়েছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে। অন্তুর একটা বড় ভাই আছে, এ কথা স্বীকার করতেও বাধে তার আজকাল। সে জানে না অন্তু কেন এমন হলো। অন্তুকে নিতে চাইছিলেন না আমজাদ সাহেব। মেয়ে মানুষ, সালিশে গিয়েও তো লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা। অন্তু দৃঢ় গলায় প্রতিবাদ করে বলেছিল, আব্বু, আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি শুধু হয় আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে। আর কিছু না হোক, তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না যে সমাজ কি বলবে। সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি। তুমিই বলো, সমাজের মুখ আছে, ভালোও বলবে, খারাপও বলবে। ভালো খুব কমই বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলতাহীন কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পদদলিত। আমজাদ সাহেব স্নেহভরে তাকালেন মেয়ের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে মেয়েটা। নেকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরেও হালকা কুঁচকে আছে। তিনি গম্ভীর স্বভাবের মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম, তাই হয়তো অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছতে প্রায় বেলা খাড়া হল। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুর খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিকার সে আসত দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের ঝুঁটিতে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করত অন্তিক। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুর কাছে নালিশ করত, এই প্যাপুকে কোথা থেকে তুলে এনেছ আব্বু? খালি সারাদিন ম্যা ম্যা করে। কিছু হয়েছে ওর? কোনো সমস্যাই নেই, তবুও ক্যা ক্যা করে উঠছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে, এসব প্যাপু লাগবে না, শুধু শুধু ভাগ বসাতে এসেছে। অন্তু আরও জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে ইউটোপুটি খেত রাস্তার মাঝে। সে সব দিন ফুরিয়েছে, কিন্তু ফোরনোটা কি খুব জরুরি ছিল? সম্পর্কে যখন এত মায়া, তবে সেই সম্পর্কের সমীকরণের মান ধ্রুক নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলে যায় কেন? আজ অন্তু একা একপাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল, নেই। সেই রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে। অন্তিক কেন বদলেছে? অন্তুর মেজ ফুফুর বাড়ি দাদাবাড়ির পাশে। বোনকে আক্ষেপ করে বাকলেন আমজাদ সাহেব, মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলেই কোনো যুক্তি যে আমি এখানে থাকি না বলে জায়গা পাব না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না, ঋণে ভরা আছি, লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজ ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে? মাজেদা দীর্ঘশ্বাস ফেলে দুঃখ প্রকাশ করলেন। ছিল নাই বা কবে ভাই, আমি আর কি কইতাম। আমার মেয়েটারে খোঁজার সাথে বিয়ে দিছে, পুকুরটায় মাছ চাষ করে খায়। আমার কোনো অধিকার নাই সেইখানে। আমি নিজে মরতেছি এই দুঃখে, তোরে আর কি কই। মেজ ভাইয়ের ধরম ইমান নাই। অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখটাখানা চক্রাকারে আবর্তন করছে। সালিশ বসল আসরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন সেই মোঘল আমলের। আফজাল সাহেব কড়া সুরে দাবি করলেন, আমজাদ এখান থেকে চলে গিয়েছিল আর আসেনি। তার জমি চাষবাস করে আমি ঠিকঠাক রেখেছি। দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থাকছে, আবার এখানে ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না। সে রুখে দাঁড়িয়ে মাতব্বর মশাইকে বলল, চাচাজান, আমার দুটো কথা আছে। এখন এটা বলবেন না যে আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় ও পুরুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট এবং মেয়ে লোককে তো দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে। এরপর আর কেউ কিছু বললেন না, অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু মানুষের চোখে। অন্তু সরাসরি চাচাকে বিঁধল, চাকা,
আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্রানুসারে আপনিও দিনাজপুর থাকেন না। ওখানে আপনার যে পুকুর হিসেবে জায়গা পড়ে আছে, ওটা আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন। ওই জায়গা আব্বুর নামে এবং এই জায়গা আপনার নামে রেজিস্টার করার দুটো দলিলে দুজন সই করবেন, এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসেবে করাবো। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো ওই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকলে একদম থ মেরে গেল। ক্ষেপে উঠে দাঁড়ালেন আফজল সাহেব। আফজল সাহেব চিৎকার করে বললেন, চড়াইয়া দাঁত ফালায় দিমু, বেয়াদব মেয়েলোক। তোর মতন কুলাঙ্গার মাইয়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমি নিতে আইছে তোর বাপ? এক ঘরে করতো এই সমাজ তোর মতো মাইয়ারে এই পাড়ায়। অন্তু বিদ্রুপের সুরে হেসে ফেলল। জি জি, কেন নয়? এই পাড়ার এই সুবিচারের ভয়েই তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে। আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এজন্যই দূরে আছি, লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আব্বুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনা জায়গা বিনা নোটিসে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকায় হয়, সে এলাকার পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা। অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়? সাহস আছে নাকি আমার? অন্তুর মুখে নেকাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। সেই চোখে প্রতিবাদ, সেই চোখের তারায় তারায় সাম্যবাদ। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটা ওটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন, কিন্তু যুক্তিতে সব কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতব্বর গোছের লোক আমজাদ সাহেবকে অবাক হয়ে বললেন, ও আমজাদ, মাইয়ারে উকিল মানাইলেও তো পারো গো। মাইয়া তো সুন্দর, ভালা কথা কইতে পারে দেখতেছি। মাইয়াডারে পড়াইও, বহুদূর যাইব হে। আমজাদ সাহেব গর্বিত মুখে হাসলেন। দোয়া করবেন চাচা, সেই আশাই আছে। শেষ অবধি মুখে মুখে একটা ফয়সালা এলো। সিদ্ধান্ত হলো, আফজাল সাহেবের গোয়ালের যে অংশ আমজাদ সাহেবের জায়গায় চড়ে গিয়েছে, সেটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে। এবং যেহেতু গোয়াল ইট পাথরে গড়া নয় ওই অংশে, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত জমি বিক্রি অথবা যা খুশি করতে পারেন। অন্তু পুরোপুরি সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিকমতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট বা স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল।